খেলা যে দর্শক কোন লেভেলে চলতেছে তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ার করব। অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব। ভিডিওটা একটু বড় হলেও প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি সাধারণত কাউকে রিকোয়েস্ট করি না, বাট আজকে রিকোয়েস্ট করলাম একটু মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন, হাদি হত্যা শিকার হয়েছে 12ই ডিসেম্বর এবং ফয়সাল করিম ও আলমগীর শেখ নামে দুইজনকে অভিযুক্ত করা হয়েছে, যেই দুইজন হত্যাকাণ্ডের পরপরই ভারতে পালিয়ে গিয়েছে। পুলিশের তদন্তে আমরা জানতে পারলাম যে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক কিছু নেতা এর সঙ্গে জড়িত। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি আওয়ামী লীগ কাউকে মারতেই চায়, সেটা হাদি কেন? জুলাইয়ের আগে আমরা হাদিকে কয়জনে চিনতাম? নাহিদ না কেন, হাসনাত না কেন? এরা তো আওয়ামী লীগের আরো বড় টার্গেট হওয়া উচিত। হাদি কেন? হাদিকে ফয়সাল করিম মেরেছে, কোনো সন্দেহ নেই, কিন্তু ফয়সাল করিম কার কথায় মেরেছে? কে সেই ব্যক্তি? সে কি আওয়ামী লীগ নাকি অন্য কেউ? যে হাদি মারা গেলে যার সবচেয়ে লাভ হয়। এবং ফয়সাল করিমের কাছে যে 218 কোটি টাকার চেক পাওয়া গিয়েছে, সেই চেক কেন ফয়সাল করিম ক্যাশ করতে পারলো না? একটা লোককে মারতে কি 218 কোটি টাকা লাগে? 218 কোটি টাকা দিয়ে তো সিঙ্গাপুর থেকে আরো ভালো ভালো শুটার আনা যায়। এই 218 কোটি টাকা দিয়ে তো আরো অনেকজনকে মারা যায়। এই সব রহস্যের সমাধান হয়তো কখনোই হবে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে এই হাদির বিচারের দাবিতে কেন আজকে এই ইনকিলাব মঞ্চ যমুনার সামনে আসলো? দেখুন, ইউনূস সরকার হাদি হত্যাকাণ্ডের বিচারের জন্য যা যা করার দরকার করেছে। শুটার ফয়সাল করিম ভারতে পালিয়ে গিয়েছে, ভারত স্বীকারই করতেছে না যে পালাইছে। এখন ইউনূস কি করবে? ইউনূস কি ভারতের সঙ্গে যুদ্ধ করবে? পারবে না তো। শেখ হাসিনার বিচার এত তড়িৎ গতিতে হয়েছে, তারপরেও 1 বছর 1 মাসের মতো সময় লাগছে রায় ঘোষণা করতে। একটা প্রসেস তো আছে। তারপরেও এই হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দিনের পর দিন তারা শাহবাগ দখল করে রেখেছে। সরকার কিচ্ছু বলে নেই। আরে বাংলাদেশে তো আরো অনেক খুন হয় না? যার যা সে বোঝে। হাদি মারা গেছে, হাদির পরিবার কষ্ট পায়, অন্য মারা গেলে তার পরিবার কষ্ট পায় না? পায় তো। এখন যখন হাদির ভাইকে স্কিল্ড ওয়ার্কার না হওয়া সত্ত্বেও তাকে যুক্তরাজ্যের বার্মিংহাম দূতাবাসে চাকরি দিয়ে পাঠালো, হাদির বউকে 1 কোটি টাকা ক্যাশ আর 1 কোটি টাকার ফ্ল্যাট দিল, তখন তারা বলে নাই যে আমরা ফ্ল্যাট নিব না, আমরা বিচার চাই। সেটা তো বলে নেই, নিয়েছে কিন্তু। এখন এই যে যমুনা ঘেরাও, নির্বাচনের আর মাত্র 5 দিন বাকি আছে। এখন কি যমুনা ঘেরাও করার সময়? ইউনূস সরকার কি করতে পারতো বলেন? খুনি পালিয়ে গেছে ভারতে। ইউনূস সরকার সেই খুনির বাবা, মা, স্ত্রী, প্রেমিকা সহ 14 গোষ্ঠীকে জেলে ভরে রেখেছে। ইনকিলাব মঞ্চ বলতেছে আমরা বিচার চাই, কিন্তু কোন প্রক্রিয়া বিচার চায় সেটা কিন্তু বলতেছে না। পরে বলল আমরা চাই জাতিসংঘ হিউম্যান রাইটস কাউন্সিল তদন্ত করে দেখুক। ইউনূস সরকার বলল ঠিক আছে বাবা, আজকে শুক্রবার, কালকে শনিবার, রবিবার অফিস খুলুক, তখন আমরা আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের কাছে চিঠি লিখবো। আপনি রবিবার পর্যন্ত সময় দিবেন না? সময় দেয় নাই কিন্তু। সেই হাদি মারা গেল। হাদি মারা যাওয়ার পরে বেগম জিয়া মারা গেল। ইরানে সরকার বিরোধী আন্দোলনে বহু লোক মারা গেল। ভেনেজুয়েলা থেকে মাদুরাকে ট্রাম্প অ্যারেস্ট করে নিয়ে গেল। গঙ্গায় কত পানি গড়ালো। তারপরও হাদি প্রাসঙ্গিক আছে এবং থাকা উচিত। হাদি হচ্ছে বিপ্লবী, এবং হাদির জানাজা যেভাবে মানুষ হয়েছে তাতে বোঝা গিয়েছে মানুষ হাদিকে কত ভালোবাসত। এবং জুলাই হত্যাকাণ্ডের কারণে তো আওয়ামী লীগ রাজনীতি থেকে একেবারে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছেই। হাদির মৃত্যুতে অভিযুক্ত হওয়ার পর আওয়ামী লীগ রাজনীতি থেকে আরো অপ্রাসঙ্গিক হয়ে পড়ল। এখন সেই ইনকিলাব মঞ্চ যমুনার সামনে আন্দোলন করে, যখন নির্বাচনের মাত্র 5 দিন বাকি। এখন আপনারাই বলেন যে ইউনূস সরকারের আর কি করার আছে বলেন আপনি? তারা কি করতে পারে? কিছুই করতে পারে না। এটা কি ইনকিলাব মঞ্চ জানে না? নিশ্চয়ই জানে। তাহলে প্রশ্ন হচ্ছে যে জেনে শুনেও তারা কেন আজকে এই যমুনা অবরোধ করতে গেল? তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ছিল, সেখান থেকে উঠছে, উঠা যমুনা দিকে রওনা করছে, পুলিশ বাধা দেয় নাই। যখন তারা একদম যমুনার মেইন গেট, সেই গেট খুলে ইউনূসকে তারা ঘেরাও করবে, এটা কি মেনে নেওয়া যায়? তবে এটাও নিন্দনীয় যে পুলিশ অনেক বাড়াবাড়ি করে ফেলেছে, পুলিশ অনেক খারাপ অঙ্গভঙ্গি করেছে, আবার বলে আয় আয় হাদিল্লাস দিমু, এগুলো কিন্তু উচিত হয়নি। এদেরকে থামানোর জন্য আর কি করার আছে আপনি আমাকে বলেন। এখন সে কি প্রশ্ন, এটা কি ইনকিলাব মঞ্চ জানে না যে ইউনূস সরকারের কিছু করার নাই? যেখানে খুনি ভারতে পলাতক, ভারত স্বীকার করতেছে না, খুনির বাপ মা 14 গোষ্ঠীরে জেলে ভরে রাখছে, সেখানে আর কি করার আছে? তো এই ইনকিলাব মঞ্চের ডক্টর ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করার কারণটাও কিন্তু অনেক গভীর। আপনি খেয়াল করলে দেখবেন যে ইনকিলাব মঞ্চ কিন্তু জামাত ইসলামেরই আরেকটা অঙ্গ সংগঠন। আমরা দেখেছি অতীতে যে জামাত ইসলাম বা ছাত্র শিবির যখন কোনো কথা বলতে পারতো না, তখন তারা এটা ইনকিলাব মঞ্চ দিয়ে বলাতো। এবং ইনকিলাব মঞ্চের বিভিন্ন প্রোগ্রামে কিন্তু টাকা পয়সা দিত কারা? গণজাগরণ মঞ্চ চালাতে পয়সা লাগতো, ইনকিলাব মঞ্চে কি পয়সা লাগতো না?
গণজাগরণ মঞ্চ তো অনেক লাগতো, ইনকিলাব মঞ্চ অল্প লাগতো, বাট লাগতো তো। সে টাকাগুলো জামাত শিবিরের ফান্ড থেকে দেওয়া হতো। তো এই ইনকিলাব মঞ্চ ছিল শিবিরেরই একটি অঙ্গ সংগঠন। এবং আজকেই দেখেন, আজকে এই যে যমুনা ঘেরাও করা হলো ইনকিলাব মঞ্চের নামে, সেখানে ইনকিলাব মঞ্চের অল্প কয়েকজন ছাড়া কিন্তু বাকি সব হতো জামাত শিবিরের। এবং সেখানে জামাত শিবিরের কিন্তু নেতাও ছিল, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্বার, তিনি কিন্তু সশরীরে উপস্থিত ছিলেন এবং শিবিরের প্রচুর পোলাপাইন সেখানে ছিল। তাহলে অনেকের মনে একটা ধারণা যে ইনকিলাব মঞ্চ এটা করতেছে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচনটাকে বানচাল করে দেওয়ার জন্য, কিন্তু বিষয়টা কিন্তু তার না। ইনকিলাব মঞ্চ একটু আগে ফেসবুক পোস্টে বলেছে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতেই হবে। তাহলে এখন প্রশ্ন করতে পারেন যে ভাই, ইনকিলাব মঞ্চ যেখানে জানে যে ইউনূস সরকারের হাদির হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে এর বেশি কিছু করার নাই, তাহলে ইনকিলাব মঞ্চ যদি নির্বাচন ভণ্ডুল হোক তা নাই চায়, তাহলে ইনকিলাব মঞ্চ কেন তারা ইউনূসের বাসভবন ঘেরাও করতে গেল? কোনো কারণ দেখি না। এই যে ইনকিলাব মঞ্চ ডক্টর ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করতে গেল এবং গিয়ে পুলিশের হাতে মার খেলো, এর পেছনেও কিন্তু রয়েছে জামাত ইসলামের পরামর্শ। জামাত ইসলাম পরামর্শ দিয়েছে যে তোমরা গিয়ে যমুনা ঘেরাও করো। এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে জামাত কি চায় নির্বাচন না হোক? জামাতের আমির তো আজকে বিভিন্ন জায়গায় অনেক ভাষণ দিয়ে বেড়ালেন, অনেক জনসভা করলেন, পথসভা করলেন। তাহলে কি জামাত চায় নির্বাচনটা পিছিয়ে যাক? না দর্শক, জামাতও চায় না নির্বাচনটা পিছিয়ে যাক। তাহলে সে একই প্রশ্ন, তাহলে জামাত কেন ইনকিলাব মঞ্চকে পরামর্শ দিল যে হাদি হত্যার বিচারের দাবিতে যমুনা ঘেরাও করার জন্য? এর পেছনে কারণটা কিন্তু আরেকটু গভীর। সেটা হচ্ছে বিএনপি। বিএনপি অলরেডি ইউনূস সরকারকে বলেছে আপনার কিছু উপদেষ্টা তারা নিরপেক্ষ নন, তারা সরাসরি জামাতের পক্ষে কাজ করতেছে, সুতরাং এদেরকে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সুতরাং এদেরকে আপনার বাদ দিতে হবে। এদের মধ্যে আছে বাণিজ্য উপদেষ্টা বশির, তারপর জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির, তারপরে পরিবেশ উপদেষ্টা রেজওয়ান হাসান, গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান, তার ভাই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পিএস মোস্তাক বিল্লাহ জহির, নুর ইসলাম ভুইয়া ছোটন, তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা খোদাবক্স, যিনি এখন অবশ্য নাই, এখন চাকরি থেকে বাদ হয়ে গিয়েছে, বা তারপর ওনার প্রভাব আছে। তো এদেরকে নির্বাচনের অন্তত 96 ঘন্টা আগে এই উপদেষ্টাদেরকে পদত্যাগ করতে বলা হবে, অথবা পদত্যাগ না করলেও এদেরকে এক প্রকার গৃহবন্দী করে রাখা হবে, যাতে তারা নির্বাচনে প্রভাব বিস্তার করতে না পারে। কাজী আপনি ডক্টর ইউনূস, আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, মোস্তফা সরোয়ার ফারুকী সহ এরা থাকতে পারবে, সমস্যা নেই, বা অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এরা থাকতে পারবে, কিন্তু এই কয়জন থাকতে পারবে না। এখন হয়তো আপনি ইউনূস বলতে পারেন যে আমি তাহলে এই অল্প কয়জন উপদেষ্টা নিয়ে চলবো কিভাবে? সেই সমাধানও কিন্তু বিএনপি দিয়ে দিয়েছে। বিএনপি বলেছে যে যদি আপনার এই অল্প কয়েকদিনের জন্য উপদেষ্টা দরকার হয়, তাহলে অধ্যাপক রহমান সোবানকে নিতে পারেন, সুলতানা কামালকে নিতে পারেন, অর্থনীতিবিদ সাবেক উপদেষ্টা হোসেন জিলুর রহমানকে নিতে পারেন, এইরকম আপনি নিতে পারেন। কিন্তু এই কয়জন উপদেষ্টাকে আপনার বাদ দিতেই হবে, কারণ এরা জামাতের পক্ষে কাজ করতেছে। তো এই কথা তো অবশ্যই জামাতের কানে গেছে, কিন্তু পক্ষান্তরে জামাত ইসলাম মনে করে যে এই কয়জন উপদেষ্টা আসলে নিরপেক্ষ এবং এদের কারণেই বিএনপি সরকারের উপর প্রভাব বিস্তার করে নির্বাচনে সুবিধা নিতে পারতেছে না। এই কারণে বিএনপি ইচ্ছাকৃতভাবেই এই উপদেষ্টাদের উপর জামাতের ট্যাগ লাগিয়ে দিয়েছে। তো এই যখন অবস্থা, তখন জামাত চিন্তা করলো যে বিএনপি যেই সকল উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে এবং ইউনূসকে চাপ দিচ্ছে তাদেরকে পদত্যাগ করিয়ে দেওয়ার জন্য, যাতে এটা ইউনূস করতে না পারে, এর জন্য ইউনূসকে অন্যভাবে চাপ দিতে হবে। তখনই এই ইনকিলাব মঞ্চকে পাঠানো হলো যমুনার সামনে হাদি হত্যার বিচারের দাবিতে, এবং সেখান থেকে তারা চলে এলো শাহবাগেও কিন্তু তারা করলো। এবং একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে বর্তমান সরকারের উপদেষ্টারা কিন্তু তীব্রভাবে দ্বিধা বিভক্ত। এক গ্রুপে আছে ফয়জুল কবির, রেজওয়ান হাসান, আদিলুর রহমান, খলিলুর রহমান ইত্যাদি। আরেক গ্রুপে আছে তৌহিদ হাসান, আসিফ নজরুল, সালাউদ্দিন আহমেদ, মোস্তফা সরোয়ার ফারুকী। কাজেই এই ইউনূস সরকারের উপদেষ্টারা পুরো এটা দুইটা ভাগে বিভক্ত, এবং এর সুযোগ নিচ্ছে কিন্তু এই বিএনপি জামাত, এই দুই দলই, এবং উভয় দলই চায় সরকারের উপর প্রভাব বিস্তার করার জন্য যে যেভাবে পারে। তো সেই প্রভাব বিস্তারের উদাহরণই হচ্ছে যে বিএনপি চায় এই সকল উপদেষ্টাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা, ভোটের আগেই এইসব উপদেষ্টাদের ভোটের অন্তত 96 ঘন্টা আগেই পদত্যাগে বাধ্য করা, এবং বাধ্য করে নতুন কজন উপদেষ্টা নিয়োগ দেওয়া, এবং
সুপারিশও করেছেন যে অধ্যাপক রেহমান সোবহান, সুলতানা কামাল, হোসেন জিল্লুর লাগলে নিতে পারে, এটা বিএনপির সুপারিশ। আর জামাতে কথা হচ্ছে যে না, সরকার যেভাবে আছে এভাবেই থাকবে এবং এই সরকারই একটি সুষ্ঠু নির্বাচন করবে। কাজেই ডক্টর ইউনূস যাতে বিএনপির কথা মেনে এই অভিযুক্ত উপদেষ্টাদেরকে বাদ দিতে না পারে, এর জন্যই জামাত ইসলাম ইনকিলাব মঞ্চকে দিয়ে এই যমুনা ঘেরাও করে দিনভর একদম একটা পরিস্থিতিকে গরম করে, যেখানে নির্বাচনের 5 দিন বাকি, যেখানে আলাপ আলোচনা সংবাদ সব হওয়া উচিত নির্বাচন কেন্দ্রিক, সেখানে সেটা না করে পুরো সারাটা দিন ধরে এই খবরই চললো যে ইনকিলাব মঞ্চের উপর পুলিশ মারধর করেছে। জামাত মনে করতেছে যে পুলিশ যতই মারধর করবে ইনকিলাব মঞ্চের উপর, ততই জনগণের সিম্পিতিটা বাড়বে ইনকিলাব মঞ্চের উপর। এবং এই ইনকিলাব মঞ্চ এবং জামাত ইসলাম তারা কিন্তু একে অন্যের সমর্থক এবং একে অন্যের সহযোগী। তো এই কারণেই এই পরিস্থিতি। তবে দর্শক, আমি এখনো জানি না ডক্টর ইউনূস আসলে এই ফয়জুল কবির, রেজওয়ানা হাসান, আদিলুর রহমান, মোস্তাইন জহির বিল্লাহ এদেরকে আসলেই বাদ দিবেন কিনা আমি এখনো জানি না। নির্বাচনের 96 ঘন্টা আগে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন কিনা সেটা দেখার জন্য আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে। তবে একটা কথা বলে রাখি, সামনের 5টা দিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 5টা দিনে অনেক কিছু ঘটবে। নির্বাচন হবে কি হবে না, হলে কি হবে, আবার হলে কোন দল কি পরিমাণ প্রভাব বিস্তার করবে, এই সব কিছু কিন্তু এই সামনের 5টা দিনের কর্মকাণ্ডের উপরেই কিন্তু নির্ভর করবে এবং পরিবর্তিত হবে। পে কমিশনের দাবিতে যারা আন্দোলনে এসেছেন সরকারি কর্মচারী, তাদেরও সন্দেহ যেমন একটা দলকে, এই ইনকিলাব মঞ্চ, নাসিরউদ্দিন পাটোয়ারি, ছাত্র শিবির, জামায়াতে ইসলামীরও সন্দেহ হাদিকে হত্যা করিয়েছে বিএনপি। তারা হয়তো এমন একটা তদন্ত প্রতিবেদনের জন্যই অপেক্ষা করছে। এখন এই লাগাতার আন্দোলন যদি মির্জা আব্বাসের বিরুদ্ধে তদন্তের আন্দোলনে পরিণত হয়, এই লাগাতার আন্দোলনে যদি জামায়াতে ইসলামী, ছাত্র শিবির তাদের জনশক্তি সরবরাহ করে, তখন পরিস্থিতি কোন দিকে যাবে? মানে রাজপথের এই আন্দোলন কোন দলের বিরুদ্ধে, নাকি রাজপথের এই আন্দোলন এমন অস্থিতিশীলতা তৈরিতে যাতে শেষ পর্যন্ত ইউনূস সরকারে থাকাটা আরো লম্বা হয়? বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে নাটক চরমভাবে জমে উঠেছে। নির্বাচনের যখন আর মাত্র 4-5 দিন বাকি, তখন যমুনার মতো স্পর্শকাতর স্থাপনার সামনে এমন নাটক ঘোরতর রণক্ষেত্রে পরিণত হয়েছে। যমুনার সামনের জায়গা সরকারের পে স্কেল কমিশন বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা নাকি নেমে এসেছেন। বেশিরভাগ সংবাদ মাধ্যমে এদেরকে আন্দোলনকারী বলে অভিহিত করছেন, মানে এদের কোনো রাজনৈতিক দল মতের পরিচয় পাওয়া যাচ্ছে না। হাজারে হাজারে এরা নেমে এসে পুলিশের সামনে, আইন শৃঙ্খলা বাহিনীর সামনে এমন প্রতিরোধ গড়ে তুলেছেন, নিশ্চয়ই অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, ছবি ভিডিও দেখেছেন। জল কামান দিয়ে, টিয়ার গ্যাস দিয়ে, লাঠি চার্জ করে কিছুতেই তাদেরকে ঠেকানো যাচ্ছে না। মানে এই পরিস্থিতি যে যমুনার সামনে নির্বাচনের 4-5 দিন বাকি থাকতে, যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে, বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ থাকে না যে এই নাটক এক রকমের সাজানো হয়েছে নির্বাচনের আগে পরিস্থিতিটাকে বেশ গরম করে তুলতে। এখন এই পরিস্থিতি গরম করে তোলার উদ্দেশ্য কি, সে নিয়ে নানা রকম ভাবে বিশ্লেষণ করে তোলা যেতেই পারে। এক রকমের দিন রাতের নাটকের ব্যবস্থা করা হয়েছে। দিনের বেলায় বেরিয়ে এসেছে পে কমিশন বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা। রাত থেকে, গতকাল সন্ধ্যা থেকে যমুনার সামনে অবস্থান নিয়েছেন ওসমান হাদির পরিবারের সদস্য, মানে পরিবারের ভাই বোনকে তো 2 কোটি টাকার ফ্ল্যাট দেওয়া হয়েছে, ভাইকে দেওয়া হয়েছে যুক্তরাজ্যের দূতাবাসের চাকরি। পরিবারের সদস্য বলতে ওসমান হাদির স্ত্রী এবং তার ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা এসে যমুনার সামনে অবস্থান নিয়েছেন। তারা আবার বলেছেন তাদের এই লাগাতার অবরোধ ছেড়ে তারা কিছুতেই যাবেন না যতক্ষণ পর্যন্ত
পর্যন্ত না ডক্টর ইউনূস বেরিয়ে এসে বলবেন যে জাতিসংঘ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত করবে। মানে ওসমান হাদির সহকর্মী, ওসমান হাদির স্ত্রী একদমই বিশ্বাস করেন নাই। সরকার ওই যে একটা চার্জশিট দেওয়ার চেষ্টা করেছিল যে আওয়ামী লীগের এক কোনো ওয়ার্ড কাউন্সিলর তিনি অর্থ দিয়ে ছাত্রলীগের কোনো এক সাবেক কর্মীকে দিয়ে এই গুলি করিয়েছেন, এটার যে একটা গল্প তারা সাজিয়েছিল এবং সেই হত্যাকারীকে ভারত ষড়যন্ত্র করে ভারতে নিয়ে চলে গেছে, এতে তারা কনভিন্স না। তারা একেবারেই বারবারই তারা সভা সমাবেশেও বলেছে এই সরকার জানে কারা হত্যা করিয়েছে, কাজেই এই সরকারকে একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে একটা বিশ্বাসযোগ্য গল্প সাজিয়ে দিতে হবে বা একটা বিশ্বাসযোগ্য হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত রিপোর্ট দিতে হবে। তো এই হচ্ছে পরিস্থিতি। একদিকে হাদির ইনকিলাব মঞ্চ যমুনার সামনে, একদিকে সাধারণ কর্মচারীরা যমুনার সামনে। এর মতলবটা কি? মতলব খুঁজতেই হবে, কারণ গত 16-17 মাসে এটুকু আমরা নিশ্চিতভাবে জানি যে এই সরকার না চাইলে সরকারি কর্মচারীদের এই সময়ে রাস্তায় নেমে আসার সাহসী করবার কথা না। দেখেন, পে কমিশনের বিষয়টা নিয়ে সরকার একদম ইচ্ছাকৃতভাবে কর্মচারীদের খেপিয়েছে, সরকারি কর্মচারীদের খেপিয়েছে এবং রাজপথে একটা আন্দোলনের ব্যবস্থা সাজিয়েছে। কেমন? গত বছর জুলাইয়ে সরকার ঘোষণা দিল 6 মাসের মধ্যে তারা পে কমিশন বাস্তবায়ন করবে। এ দফায় প্রায় এ খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে এলো যে সরকার যাওয়ার আগেই পে কমিশন, নবম পে কমিশন তারা বাস্তবায়ন করে যাচ্ছে। হঠাৎ করেই এরপর তারা ঘোষণা দিল যে তারা এই কাজ নির্বাচিত সরকারের জন্য রেখে যাচ্ছে। কি আশ্চর্য ব্যাপার বলেন, যে সরকার কিনা বন্দর বিক্রি নির্বাচিত সরকারের জন্য রাখছে না, চীনের সঙ্গে ড্রোন কারখানা স্থাপন, একের পর এক যুদ্ধ বিমান কেনা কিংবা 25টা বোয়িং বিমান কিনে ফেলা যুক্তরাষ্ট্রের কাছ থেকে, কোনো কিছু নির্বাচিত সরকারের জন্য রাখছে না, তারা কিনা নবম পে কমিশন বাস্তবায়নটা ঝুলিয়ে রাখলো যে এটা নাকি নির্বাচিত সরকার এসে করবে। আরো আশ্চর্যের বিষয়, অর্থ উপদেষ্টা সম্প্রতি এটাও বলেছেন যে অর্থের ব্যবস্থাও নাকি অন্তর্বর্তী সরকার করে গেছেন যাতে নির্বাচিত সরকার এসেই এটা বাস্তবায়ন করতে পারেন, কিন্তু তবু তারা বাস্তবায়ন করবেন না। এখন যারা আন্দোলনে নেমেছেন তারা প্রথম আলো পত্রিকায় দেখবেন যে এই যেই আন্দোলনকারীরা এরা নাকি সরকারি কর্মচারী, তারা নাকি পুলিশের বাধা, লাঠিচার্জ, জল কামান, টিয়ার শেল সব মানে একেবারে প্রতিরোধ করে যেভাবে তারা আন্দোলন করছেন, প্রায় 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের কথা মনে পড়ছে। মানে পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে যেভাবে স্লোগান দিচ্ছেন, মানে কয়েক মাস অপেক্ষা করবেন না, প্রয়োজনে আজ পুলিশের গাড়ির সামনে মরে যাবেন, এমন যে একটা পরিস্থিতি নিয়েছেন এই আন্দোলনকারীরা, সাধারণ নাকি তারা কর্মচারী, তারা বলছেন, প্রথম আলোতে লিখছে যে তারা বলছেন তারা জানেন একটা দলের আপত্তির মুখে সরকার পে কমিশন বাস্তবায়ন করতে পারছে না। তাহলে বোঝেন কোন দল, কোন দলের আপত্তির মুখে সরকার বাস্তবায়ন করতে পারছে না। এই নাটকটা যে সাজানো হয়েছে এর ফলাফলে তার মানে এক হতে পারে এই আন্দোলন আরো মারমুখী হয়ে উঠতে পারে, পুলিশ এবং সরকারি কর্মচারীদের মধ্যে এমন দ্বন্দ্ব বেঁধে যেতে পারে যে নির্বাচনের আগে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বলতে পারেন যে তারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন না কারণ তাদের সহকর্মীদের গায়ে হাত উঠেছে। অথবা হতে পারে যে পক্ষটি আপত্তি করে নাই, মানে আর একটা পক্ষ আপত্তি করবে কেন বলুন তো, অন্তর্বর্তী সরকার যদি এর অর্থের সংস্থান করেই রেখে যান তাহলে যে সরকারি ক্ষমতায় আসবেন সে সরকার এসে তো আরো জনপ্রিয়তা পাবেন যে তাদের সময়ে নবম কমিশন বাস্তবায়িত হয়ে গেছে, তারা আসা মাত্র। কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে খবর ছড়িয়ে দেওয়া হয়েছে যে একটি রাজনৈতিক দলের আপত্তির মুখে সরকার এই সময়ে নবম পে কমিশন বাস্তবায়ন করতে পারছে না, এবং এর মানে দাঁড়াচ্ছে এই যে এই কর্মকর্তা কর্মচারীদেরকে এখন যদি অপর পক্ষ এসে বলে দেন যে তারা সরকারে আসলে তারা নিশ্চিতভাবে নবম পে কমিশন বাস্তবায়ন করবেন, তাহলে তো খেলা ঘুরে গেল। তাহলে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা লাখে লাখে সংখ্যায় বাংলাদেশে নির্বাচনী দায়িত্ব পালন করবেন তাদের এক রকমের সরাসরি সমর্থন তার মানে তখন অপর পক্ষটি পাবে। মানে এই যে সাধারণ কর্মচারীরা, মানে সাধারণ ছাত্রছাত্রীদের অনেক আন্দোলন তো আমরা দেখেছি, কাজে এই যে সাধারণ কর্মচারীরা নেমেছেন, প্রথম আলোতে শুধুমাত্র দেখছি যে তাদের কাছে একটা ব্যানার ছিল, যেই ব্যানারে তারা সাধারণ কর্মচারী দাবি
আদায় পরিষদ নামের এক ব্যানার নিয়ে তারা নেমেছেন। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে যারা আন্দোলনে এসেছেন তারা তার মানে কোন পক্ষের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন, কোন রাজনৈতিক পক্ষের বিরুদ্ধে নেমেছেন, কোন রাজনৈতিক পক্ষটি তাদেরকে নামিয়েছে অপর রাজনৈতিক পক্ষের বিরুদ্ধে, সেটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে। মতলবটা কি, যমুনার ভেতর কি ষড়যন্ত্র চলছে যমুনার সামনে এ নাটক সাজাতে। এবং এতে একদিকে যেমন নির্বাচনের ফলাফল পুরোপুরিভাবে এখন যদি এসে সংহতি প্রকাশ করেন একটি পক্ষ, তাদের পক্ষে চলে যেতে পারে। অপরদিকে যে ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে ইউনূস সরকারই যদি বেরিয়ে বলেন যে নবম কমিশন আমরা বাস্তবায়ন করে দিচ্ছি, তাহলেও এই যে একটি পক্ষ সরকারি কর্মচারীদের কর্মকর্তাদের বেতন বৃদ্ধি চাইছিলেন না, এটা যদি প্রমাণ হয়ে যায় এবং এর বিপরীতে ইউনূস সরকার তাদের পাশে এসে দাঁড়ান, তাহলেও কেল্লা ফতে ইউনূস সরকারের জন্য। এরপরে নির্বাচন হলো কি হলো না, নির্বাচনের পর তারা ক্ষমতা হস্তান্তর করলেন কি করলেন না, এই উপদেষ্টা পরিষদে যদি মাসের পর মাস যমুনায় বসে সরকার চালিয়ে যান, কোনো অসুবিধা নাই। সরকারি কর্মকর্তা কর্মচারীরা খুশি, তারা আছেন রাস্তায়। অন্যদিকে দেখেন ইনকিলাব মঞ্চের রাস্তায় নামার ব্যাপারটা। ইনকিলাব মঞ্চ জানুয়ারি মাস থেকেই বারবার রাস্তায় নেমেও কোনো ফল পাচ্ছে না, কারণ সরকার অন্যদিকে তার ভাইকে বোনকে, মানে হাদির মৃত্যুর পর তো আমি দেখলাম যে এই পরিবারের সবাই নেতা, আমরা দেখলাম ভাইও বক্তৃতা দেন সভা সমাবেশে, বোনও বক্তৃতা দেন সভা সমাবেশে, বোনকে ভাইকে সরকারের খুশি করে ফেলা হয়েছে। একমাত্র ইনকিলাব মঞ্চের এই যে জাবের জুমা, মানে হাদির যে একেবারে সহকর্মী, দল তো আর বিশেষ কোনো বড় নয়, তারা আর হাদির স্ত্রী তারা এখনো বিচার চাইছেন। তারা কয়েক দফায় কিন্তু নেমেছেন রাস্তায় তাদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে। সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে, রংপুর বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রামে, নানা জায়গায় এর মধ্যে সভা সমাবেশ সবই হয়েছে। সরকার কর্ণপাত তো করেই নাই, সরকার একরকম সম্পূর্ণ তো মিডিয়া ব্ল্যাকআউটের ব্যবস্থা করেছে। মানে হঠাৎ করে দুদিন ধরে লাগাতার অবরোধ চললে কোনো এক কোনায় হঠাৎ খবর দেখবেন, তারপর যদি ইনকিলাব মঞ্চের পেজে যান তখন দেখবেন সারা দেশব্যাপী এরা লাগাতার কর্মসূচি চালাচ্ছেন, কিন্তু সরকার একদম এদের কোনো দাবির দিকে আর সাড়া দিচ্ছেন না, কারণ সরকারের যা দেওয়া নেওয়ার সব হয়ে গেছে। কাজে এখন আর যে ইউনূস হাদির জানাজায় গিয়ে বলে এসেছিলেন অগ্রাধিকার ভিত্তিতে এই বিচার করতে হবে, তারপর যেই রিজওয়ানা হাসান, যেই আসিফ নজরুল বলেছিলেন 7ই জানুয়ারির মধ্যে তারা বিচার প্রক্রিয়া শুরু করবেন, কারো মুখ দিয়ে আর কোনো কথা নাই। এরা গিয়ে বসেছেন আবার যমুনার সামনে, এবং এই যে তারা বলছেন লাগাতার আন্দোলনে তারা থাকবেন যতক্ষণ জাতিসংঘের তদন্তের ব্যবস্থা না করা হবে, তাদের এই দাবির যুক্তিসঙ্গত কারণ আছে। কারণ তারা দেখেছেন ইউনূস চেয়েছেন আর 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের একটা প্রতিবেদন, আনঅফিসিয়াল অনানুষ্ঠানিক প্রতিবেদন তৈরি করে দিয়েছেন জাতিসংঘের ভলকার টুর্ক তার বন্ধু ইউনূসকে। কাজেই হাদির পরিবার, হাদির বন্ধু বান্ধব তো ভাবতেই পারেন যে ইউনূস চাইলেই জাতিসংঘের তদন্ত হতে পারে, এবং নিশ্চয়ই হতে পারে, কিন্তু এ বিষয়েও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে হাদির এই মানে তদন্ত যাতে জাতিসংঘকে দেওয়া হয় এই লাগাতার অবস্থানের সঙ্গে এসে সংহতি প্রকাশ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা 8 আসনে জাতীয় নাগরিক পার্টির যে নেতা এখন হাদির আসনে দাঁড়িয়েছেন মির্জা আব্বাসের বিরুদ্ধে। দেখেন জামায়াতে ইসলামী মানে নাসির উদ্দিন পাটোয়ারিদের যে মানে মূল সংগঠন, সেই জামায়াতে ইসলামী যে ইশতেহার প্রকাশ করেছে, সেই ইশতেহারের মলাটে তারা ছবি দিয়েছে তাদের 3 শহীদের, এক আবরার ফাহাদ বুয়েটের, 2 আবু সাইদ 2024-এর রংপুরের শহীদ, অন্যদিকে আরেকজনের ছবি তারা দিয়েছে সেটা হাদির ছবি। এখন হাদির স্ত্রী, হাদির দল লাগাতার অবস্থানে থাকলে জামায়াতে ইসলামীর কি সেখানে এসে যোগ দেওয়া যুক্তিসঙ্গত নয়? তারা কি সেখানে যোগ না দিয়ে পারবে? নাসির উদ্দিন পাটোয়ারি যে এসে যোগ দিয়েছেন, এই নাসির উদ্দিন পাটোয়ারি মানে জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী, ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েম, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রত্যেকে আঙুল তুলেছিলেন ঢাকা 8-এর মির্জা আব্বাসের দিকে, যে মির্জা আব্বাসই হাদিকে হত্যা করিয়েছিলেন। তাদের মনে সন্দেহ আসলে বিএনপিকে ঘিরে। ওই যে
পে কমিশনের দাবিতে যারা আন্দোলনে এসেছেন সরকারি কর্মচারী, তাদেরও সন্দেহ যেমন একটা দলকে, এই ইনকিলাব মঞ্চ, নাসিরউদ্দিন পাটোয়ারি, ছাত্র শিবির, জামায়াতে ইসলামীরও সন্দেহ হাদিকে হত্যা করিয়েছে বিএনপি। তারা হয়তো এমন একটা তদন্ত প্রতিবেদনের জন্যই অপেক্ষা করছে। এখন এই লাগাতার আন্দোলন যদি মির্জা আব্বাসের বিরুদ্ধে তদন্তের আন্দোলনে পরিণত হয়, এই লাগাতার আন্দোলনে যদি জামায়াতে ইসলামী, ছাত্র শিবির তাদের জনশক্তি সরবরাহ করে, তখন পরিস্থিতি কোন দিকে যাবে? মানে রাজপথের এই আন্দোলন কোন দলের বিরুদ্ধে, নাকি রাজপথের এই আন্দোলন এমন অস্থিতিশীলতা তৈরিতে যাতে শেষ পর্যন্ত ইউনূস সরকারে থাকাটা আরো লম্বা হয়? দেখেন, যাই ঘটুক না কেন, ক্ষমতার চাবিকাঠি ইউনূস সরকারের হাতে রাখার ব্যবস্থা নিশ্চয়ই যমুনার সামনের এই নাটকগুলো দিয়ে হচ্ছে। তাই সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কোনো আশঙ্কা ছাড়া পুলিশের বিরুদ্ধে নাম, পরিচয়, চেহারা খুলে এমন আন্দোলন গড়ে তুলছেন নির্বাচনের আর 4 দিন বাকি থাকতে। মনে রাখবেন, এই কোনো আন্দোলন নাটকের একটিও কারো সরাসরি নির্দেশ ছাড়া, কারো রাজনৈতিক ফায়দা ছাড়া এই সময়ে ঘটতেই পারে না।